তোমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর খুব একটা বেশি দেরি নেই। এই অবস্থায় তোমাদের বাংলা প্রশ্নগুলোকে আমি এত সুন্দরভাবে সাজিয়েছি। তোমরা যদি আমার এই প্রশ্নটা করে যাও তাহলে তোমাদের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে। তোমরা দেখে নাও একটু। এবছর ভারতবর্ষ গল্পটা খুব ভালো করে করবে, কারণ ভারতবর্ষ গল্প থেকে গত বছরে কোনো প্রশ্ন আসেনি। যেমন দেখো, সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সেই শীতের অকাল দুর্যোগের বিবরণ দাও, তখন সময় কাটাতে সকল তখন কী করে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটা কি? গ্রামের দুই সম্প্রদায়ের সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল সংক্ষেপে লেখো। বচসা বেড়ে গেল। কাদের মধ্যে কী নিয়ে বচসা বাড়ে? বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে লেখো। আমি কি তা দেখতে পাচ্ছিস না? কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন? গল্প অনুসারে বক্তা স্বরূপ উদ্ঘাটন করো। তারপরেই দেখা গেল একটা অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন? শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী? এবার পরেরটা হচ্ছে ভাত গল্প। যা নেই, যা ঝড়জল মাতলার গর্বে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটার বর্ণনা তো, দুর্যোগটা উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? অথবা মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বনে ঝড়জল রাতটার বর্ণনা দাঁড়াও। কে বাঁচায় কে বাঁচে গল্পে ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে কেন এই কথা বলেছে উত্তরের তাৎপর্য বুঝিয়ে দাও। বা এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? এবার কবিতা থেকে তোমরা তিনটে খুব ভালো করে করবে। রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনরত জননীর পাশে। রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। কবি রূপনারায়ণ বলতে কি বুঝেছেন? এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কী? আমৃত্যু দুঃখের তপস্যা জীবন। কবি কেন এই জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন? কঠোর দুঃখের তপস্যা করে কবি কীভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? তিনি দেনা কীভাবে শোধ করতে চেয়েছেন? সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হলেন? জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। অথবা সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অনুসরণে লেখো। পরটা হচ্ছে শিকার। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? অথবা শিকার কবিতায় ভোর শব্দটা কবি কী কী অর্থে ব্যবহার করেছেন? ভোরকে পৃথক অর্থে ব্যবহার করে কবি কী বোঝাতে চেয়েছেন? এসেছে সে ভোরের আলোয় নেমে, সে ভোরের বর্ণনা দাও। ভোরের আলোয় নেমে আসার পরে কী কী ঘটনা ঘটল লেখো। অথবা নাগরিক লালসায় নীল ও অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটি নিহিত অর্থ লেখো। আর ক্রন্দনরত জননীর পাশে হচ্ছে, ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরত বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? বা ক্রন্দনরত জননীর পাশে এখন যদি না থাকে, এখন বলতে তিনি কোন সময়ের কথা বলেছেন? কবি কীভাবে ক্রন্দনরত জননীর পাশে থাকতে চেয়েছেন? পরেরটা হচ্ছে আমি তা পারি না। কে পারেন না? কি পারেন না? না পারার বেদনা কীভাবে কবিতায় আলোড়িত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। কবি কি পারেন না আর কি পারেন কবিতা অবলম্বনে লেখো। এবার নাটকের বিভাব দেখো। 1 নম্বর স্টার চিহ্ন আছে। বিভাব কথাটা সাধারণত থেকে বিভাব কথাটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ হয়েছে। 2 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে। 3 নম্বরও স্টার চিহ্ন আছে। না কোথাও জীবনের খোরাক নেই, হাসির খোরাক নেই। বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে কবি কেন মন্তব্য করেছেন? পরেরটা হচ্ছে জীবন কোথায়? কে কাকে কথা করেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে মনে করেছেন? আর একবার মারাঠি তামাশা দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশা কী দেখেছেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন? পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। এই উক্তির বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য বিচার করো। অথবা আমাদের একটা লভ সিন করা উচিত। বিবাহ নাটক অবলম্বনে লভ সিনটা বর্ণনা দাও। নানা রঙের দিনে দেখো। মঞ্চসজ্জার যে বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। নাটকের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। 2, আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে উক্ত করেছে? বক্তার এই উপলব্ধির কারণটা কী? 3 নম্বর, আমার প্রতিভা এখনও মরেনি কাশীনাথ। কে কোন প্রসঙ্গে আমার প্রতিভা এখনও মরেনি। কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন? উক্তিটির মধ্য দিয়ে কীভাবে একজন অভিনেতার চিরকালীন যন্ত্রণার প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও। অথবা প্রতিভা যার আছে তার বয়সে কী এসে যায়? বক্তার এই মন্তব্যের কারণ আলোচনা করো। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, হ্যাঁ,
দিয়ে ডক্টর দিয়ে একমাত্র বক্তার এই কথা তাৎপর্য ব্যবহার করো, আলোচনা করো। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চরিত্র বিশ্লেষণ করো। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্যের প্রতিবার অপমৃত্যু করুণ সংবাদ কে বলেছেন, এই অপমৃত্যু কীভাবে ঘটেছে তা আলোচনা করো। এই পবিত্রতার নামাবলী সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। হঠাৎ পবিত্রতার নামাবলী কি তা কোন দিন কীভাবে ফাঁস হয়ে গিয়েছিল। পরেরটা হচ্ছে পড়তে জানা এমন এক মজুরির প্রশ্ন। পাতায় পাতায় জয়োৎসবে ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয়লেখা জয়োৎসবে ভোজ যারা বানাতো তাদের প্রতি কবি কী মনোভাব প্রকাশ পেয়েছে? সোনা ঝকঝকে যে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হচ্ছে? উদ্ধৃত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য লেখো। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি, পরে কীভাবে বিশ্বাস করলেন? অথবা গল্পটা আমাদের স্কুলে শোনানো, গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল ফেলেছেন সে ঘটনা, বক্তার চোখের জল এসেছিল সে ঘটনাটা লেখো। 3 নম্বর, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে আছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটা উল্লেখ করো। 4, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনা জানতে পারি, কোন স্থানটিকে পাঞ্জা সাহেব নামে পরিচিত? কারা পাঞ্জা সাহেবে গিয়েছিলেন? আশ্চর্য ঘটনাটা বর্ণনা দাও। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। তো এখানে হচ্ছে যে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেলো, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কী করতে হয়েছিল, তার তেষ্টা শেষ পর্যন্ত কীভাবে মিটেছিল? ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরে চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানো দরকার হয়েছিল কেন? ট্রেন কীভাবে থামানো হয়েছিল? এবার আমার বাংলা থেকে যেগুলো এবারে করবে সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি, সেগুলো থেকেই প্রশ্ন দিয়েছি। ছাতির বদলে হাঁটি ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, এই সম্পর্কে লেখক কী জানিয়েছেন তার নিজের ভাষায় লেখক। ছাতির বদলে হাতির প্রবন্ধে চাষিদের উপর মহাজনী শোষণের সংক্ষিপ্ত বিবরণ দাও। চিংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চিংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, অথবা তাতে চিংমানের চোখ কপালে উঠেছিল? চিংমানকে কেন তার চোখ কপালে উঠেছিল? আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন হয়েছিল তা বর্ণনা করো। কলের কলকাতা, চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর যিনি বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতাটি সংক্ষেপে লেখো। হঠাৎ খেপে উঠল কলের কলকাতায় খেপে ওঠা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? কলকাতায় খেপে ওঠার ফল কী হয়েছিল? এবার মেঘের গায়ে জেলখানা, বক্সার জেলখানাটির বিবরণ দেয়, এতে মেঘের গায়ে জেলখানার বলার কারণ কী? মেঘের গায়ে জেলখানা রচনা বললাম সাধুচন্দ্র মুস্তাফার জীবনের কাহিনী আলোচনা করো। অথবা গায়ের লোক ঠাট্টা করে বলতো চোরটা সাধু ছিল নিশ্চয়ই বিষে ডাকাতে হবে। সাধুকে মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুর যে পরিচয় আছে নিজের ভাষায় দেখুন। মেঘের গায়ে জেলখানা রচনা অংশ অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থা বর্ণনা দাও। দেশকে ভালোবেসে যারা ওই ইকবাল এরা সব যারা জেলে গিয়েছিল তাদের কথা এখানে বলা হয়েছে, যে দেশকে ভালোবেসে ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে হয়নি। লেখক এখানে কাদের কথা বলেছেন তাদের সম্বন্ধে লেখকের যে মনোভাব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা আজ ইংরেজি নেই তবু তার আগের ব্যবহার এখনও বহাল হচ্ছে, কোন ব্যবস্থার কথা বলা হয়েছে, সেখানকার পরিবেশ কেমন ছিল। পরেরটা হচ্ছে যে ভাষাবিজ্ঞানে দেখো, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো উল্লেখ করে যে কোনো একটি শাখা, মূলত শৈলীবিভাগ তুলনামূলক ভাষাবিজ্ঞান, এটা লিখবে। উদাহরণস্বরূপ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক। 3 নম্বর, 2টি করে উদাহরণস্বরূপ গুচ্ছধ্বনি যুক্তধ্বনির পরিচয় দাও, বা গুচ্ছধ্বনি পার্টিকুলার দিতে পারে, যুক্তধ্বনি আলাদা দিতে পারে। প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োজনে প্রত্যয়কে কভাগে ভাগ করা যায়, প্রত্যেক ভাগের একটা করে উদাহরণ দাও। মুন্ডমালা এবং ক্লিপিংস কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আর গঠনগত দিক দিয়ে বাক্য কপকার যে কোনো এক প্রকার উদাহরণসহ পরিচয় দাও, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। বাঙালি শিল্প সংস্কৃতি, এটা একটু বেশি করতে হবে কিন্তু আমি স্টার চিহ্ন দিচ্ছি, স্টারগুলো ভালো করে খেয়াল করে যাবে। বাংলা চিত্রকলা চর্চায় রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এটা খুব ভালো করে করবে। বাংলা গানের ধারা রজনীকান্ত সেন অথবা কাজী নজরুল ইসলাম। 3 নম্বরটা চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে বিধানচন্দ্র রায়, কাদেরবন্দি, বসু গঙ্গুলের, নীলরতন সরকারের অবদান, এটা ভালো করে করবে। আর বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্ল রায়, জগদীশচন্দ্র বসুর অবদান, আমাদের মহাকাব্য কুস্তি কী নামে পরিচিত, বাঙালি কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয়। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে
দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন অথবা তপন সিংহের অবদান আলোচনা করো। বাংলার লোকসঙ্গীতের ধারাগুলির নাম লেখো, যে কোনো একটা ধারা বর্ণনা দাও। এবার মানসচিত্র করবে বাংলার উৎসব, বাংলা ভারতের দেশপ্রেম ঐতিহ্য, আর প্রতিপক্ষের যুক্তি দুর্বলতা প্রমাণ করে সপক্ষের যুক্তি বিনাশ করবে। নগরায়ণ নয়, সবুজায়নই মানব সমাজ টিকে থাকার অপরিহার্য শর্ত। আর রচনার মধ্যে যে দ্বিশতবর্ষের মাইকেল মধুসূদন দত্ত, 125তম বর্ষে জীবনানন্দ দাশ, 125তম বর্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আর 100তম বর্ষে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তোমার যদি মনে হয় যে ভিডিওটা তোমার খুব কাজে লাগবে, তাহলে নিশ্চয়ই তুমি এটা বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।